একটা ফোন কল, এক পাশে ডোনাল্ড ট্রাম্প, অন্য পাশে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর নেতারা। ট্রাম্প কথা শেষ করলেন, তারপর নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কেউ কথা বললেন না, একজনও না। ট্রাম্প নিজেই অস্বস্তিতে পড়ে রসিকতা করলেন, তোমরা কি এখনো লাইনে আছো? যে ফোন কলে কাঁপল মধ্যপ্রাচ্য। ট্রাম্প এক লাইনে জড়ো করলেন 8 দেশের শীর্ষ নেতাদের: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, বাহরাইন। উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা, কিন্তু ট্রাম্প হঠাৎ মোড় ঘুরিয়ে দিলেন। বললেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়া মাত্রই সব মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। আব্রাহাম অ্যাকর্ডের পরিধি বাড়াতে হবে এখনই। ফোন লাইনে বজ্রপাত নামল। সৌদি আরব, কাতার, পাকিস্তান, যাদের ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্কই নেই, তারা একটা শব্দও বললেন না। ট্রাম্পের এই মহাপরিকল্পনার সামনে সবচেয়ে বড় পাথর হয়ে দাঁড়িয়ে আছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একসময় ইসরায়েলের দিকে একটু হাত বাড়ানোর ইচ্ছা ছিল তার, কিন্তু গাজায় রক্তের বন্যা দেখার পর রিয়াদের অবস্থান পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকেও বিন সালমান আব্রাহাম অ্যাকর্ডে সই করতে রাজি হননি। সৌদি প্রশাসনের বার্তা একটাই: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই, থাকবেও না। আমেরিকান ও ইসরায়েলি কূটনীতিকরাও স্বীকার করছেন এই অচলাবস্থা সহজে কাটছে না। সেপ্টেম্বরে ইসরায়েলে নির্বাচন আসছে। নতুন সরকার কেমন হবে না জেনে সৌদি আরব কোনো বড় চাল চালবে না। বিন সালমান তেলে মাথা দেওয়ার মানুষ নন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, একদিন হয়তো ইরান ও ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডের অংশ হবে। এই কথা পড়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা কেউ হেসাচ্ছেন, কেউ মাথায় হাত দিয়েছেন। ইরান, যে দেশ দশকের পর দশক ধরে ইসরায়েলকে তার অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি মনে করে, সে কিনা একদিন তেল আবিবকে আলিঙ্গন করবে? এটা কল্পনার জগতেও কঠিন, কিন্তু ট্রাম্প এই কল্পনাকে কূটনীতির হাতিয়ার বানাচ্ছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আরও এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, মুসলিম নেতারা যদি এই সুযোগ হাতছাড়া করেন, সমগ্র মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। এই ধমকের ভাষা দেখিয়ে বোঝা যায় ওয়াশিংটন আসলে কতটা মরিয়া। ইরান যেভাবে খেলছে দাবার ছক, এই পুরো পরিস্থিতিতে ইরান কিন্তু চুপচাপ বসেনি। তারা দাবার ছকে এমন চাল দিচ্ছে যা প্রতিপক্ষকে ভাবিয়ে তুলছে। পরমাণু কর্মসূচির বিস্তারিত আলোচনায় তারা এই মুহূর্তে যাচ্ছে না, সেটা পরের ধাপে। আগে চাই নিরাপত্তার নিশ্চয়তা, আগে চাই নিষেধাজ্ঞা শিথিলের ভাষা। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছে, কারণ এটা দিয়ে বিশ্বের তেলের বিশাল একটা অংশ যায়। এখানে ছাড় দিলে আন্তর্জাতিক সম্প্রদায় একটু নরম হবে, কিন্তু ইউরেনিয়াম মজুদ ছেড়ে দেয়া, কোথায় যাবে, কিভাবে যাবে, কে যাচাই করবে, এসব পরে, অনেক পরে। ইরান সময় কিনছে এবং সময় কেনার এই শিল্পে তারা ওস্তাদ। তাসনিম নিউজ একটি সম্ভাব্য কাঠামোর কথা জানিয়েছে। পূর্ণ চুক্তির আগে একটি সীমিত সমঝোতাপত্র, ইরানের তেল রপ্তানিতে সাময়িক ছাড়, বিনিময়ে মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধবিরতি। লেবাননও এই ছাতার নিচে আসবে। হরমুজের বিষয়টা 30 দিনে, আনুষ্ঠানিক পরমাণু আলোচনা 60 দিনে। উপসাগরের বুকে যখন আগুন জ্বলছে, তখন কে মিত্র আর কে শত্রু সেই হিসাব মেলানো ভার। ইরানের প্রায় 3000 ড্রোন ও ক্ষেপণাস্ত্র দুবাই আর আবুধাবির আকাশ ছিঁড়ে পড়েছে। বন্দর, বিমানবন্দর, হোটেল, টাওয়ার কিছুই রেহাই পায়নি। সংযুক্ত আরব আমিরাত রাতারাতি রণক্ষেত্রে পরিণত হয়েছে, কিন্তু সেই ঘর পোড়া মানুষ শুধু ছাই গুনে নিয়ে পাল্টে আঘাত করেছে, চুপিসারে, আড়ালে, কাউকে না জানিয়ে। এই হলো মধ্যপ্রাচ্যের আসল চেহারা। ওয়াল স্ট্রিট জার্নাল পর্দা সরিয়ে দিয়েছে। রিপোর্ট বলছে, সংযুক্ত আরব আমিরাতে এই যুদ্ধে নীরব দর্শক ছিল না। সরাসরি সামরিক হামলা চালিয়েছে ইরানের মাটিতে। পশ্চিমা যুদ্ধবিমান ও অত্যাধুনিক নজরদারি নেটওয়ার্ক ব্যবহার করে এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরের লাভান দ্বীপে ইরানের একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। সেই হামলায় বিশাল আগুন লেগেছিল। শোধনাগারের বড় অংশ মাসের পর মাসের জন্য অকেজো হয়ে পড়েছে। আমিরাত একটিও কথা বলেনি, স্বীকার করেনি, অস্বীকারও করেনি। কিন্তু যে বিষয়টি আরো চমকে দেওয়ার মতো, সেটি হলো এই হামলা হয়েছিল ঠিক সেই সময়ের কাছাকাছি যখন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করছিলেন। একদিকে শান্তির কথা, অন্যদিকে লাভান দ্বীপে ধোঁয়া উঠছে। এই দুমুখ খেলার নাম আধুনিক কূটনীতি। মোহাম্মদ বিন জায়েদের হিসাব মেলেনি। ইরান যখন প্রথম আঘাত করে, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ সৌদি আরব ও কাতারকে একজোট করতে ছুটেছিলেন। তার হিসাব ছিল সহজ: উপসাগরীয় দেশগুলো একসঙ্গে দাঁড়ালে ইরান দুবার ভাববে, সবাই মিলে পাল্টা মারলে ইরানের ঘুম ছুটে যাবে। কিন্তু রিয়াদ নাকচ করে দিল। কাতার পিছিয়ে গেল, বাহরাইন ও কুয়েত সৌদি আরবের পথ ধরল। ওমান তো আগে থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকায়। কেউ কেউ মোহাম্মদ বিন জায়েদকে সরাসরি বলে দিয়েছে, এটা আমাদের যুদ্ধ নয়। আঘাতের পর আঘাত সামলে একা দাঁড়িয়ে থাকা আমিরাতের জন্য এই বার্তা ছিল কানে গরম সীসা ঢালার মতো।
রিয়াদ আমিরাতের যৌথ হামলার প্রস্তাবকে উস্কানিমূলক বলে উড়িয়ে দিয়েছে। তারা বেছে নিয়েছে শুধু প্রতিরক্ষামূলক অবস্থান, কূটনীতি ও ঢাল তলোয়ার নয়। এই কৌশলগত বিভেদ সৌদি আমিরাত সম্পর্কে আগে থেকে যে ফাটল ছিল তাকে ফাটিয়ে খাদে পরিণত করেছে। কাতার পরিস্থিতি আরো জটিল। রাশ লাফান গ্যাস টার্মিনালে ইরানের হামলার পর দোহায় ক্ষণিকের জন্য পাল্টা আঘাতের কথা ভাবা হয়েছিল, কিন্তু শেষমেশ ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছে সংঘর্ষ নয়, মধ্যস্থতা। তাদের এলএনজি রপ্তানি আর বিদেশি সামরিক ঘাঁটি ইরানের নিশানায়, তাই আগুনে ঘি না ঢালাই শ্রেয়। নেতানিয়াহুর গোপন সফর। এই যুদ্ধের আরেকটি অধ্যায় এখন সামনে এসেছে, যা এক বিস্ময়। অপারেশন রোয়ারিং লায়ন চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। পর্দার আড়ালে ইসরায়েল ও আমিরাত যে কত গভীরে হাত মিলিয়েছে, এই তথ্যগুলো তারই ছবি আঁকছে। ইসরায়েল শুধু কূটনীতিই করেনি, আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠিয়েছে আমিরাতে। আব্রাহাম চুক্তির পর এটাই দুই দেশের সবচেয়ে বড় প্রত্যক্ষ প্রতিরক্ষা সহযোগিতা। এপ্রিলের শেষে আমিরাত সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক জোট থেকে বেরিয়ে গেছে। এখন শোনা যাচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি থেকেও সরে আসার কথা ভাবছে আবুধাবি। 4 সপ্তাহের বেশি সময় ধরে ইরান সৌদি আরবের তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন বর্ষাল। কমপক্ষে 4টি শক্তি অবকাঠামো ধুলোয় মিশলেও কোটি কোটি ডলারের ক্ষতি হলো। আর রিয়াদ কি করলো? ইরানের রাষ্ট্রদূতকে একবার ডাকলো, উদ্বেগ প্রকাশ করলো, সংযম দেখাতে বলল সবাইকে, মানে আক্রমণকারী ও আক্রান্ত দুই পক্ষকে। যেন ঘরে আগুন লাগলে দমকলকে বলা হচ্ছে একটু আস্তে পানি ঢালো। এটা দুর্বলতা নয়, এটা রাজনৈতিক কাপুরুষতা। আর এই কাপুরুষতার মধ্যেই লুকিয়ে আছে ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক জয়। 8 এপ্রিলের যুদ্ধবিরতির পরদিন সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি 5টি উপসাগরীয় দেশে ফোন করলেন। কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার ও আরব আমিরাত। এই 5 দেশের প্রত্যেককে ইরান সপ্তাহের পর সপ্তাহ আঘাত করেছে। কেউ ফোন ধরল না, শুধু সৌদি আরব ছাড়া। যে দেশ সবচেয়ে বেশি মার খেয়েছে সেই আক্রমণকারীর ফোন তুলল। এর চেয়ে বড় নতজানু হওয়ার দৃশ্য আর কি হতে পারে? আরব আমিরাত কিন্তু ভিন্ন পথ নিল, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো, ইসরায়েলের আয়রন ডোম নিল, পাল্টা হামলা করলো, গোপনে হলো। আর সৌদি আরব বড় ভাই সেজে বসে রইল মাঝখানে, নিরপেক্ষ সালিশির ভূমিকায়, যেন সে আক্রান্ত নয়, বিচার। সৌদি প্রিন্স তুর্কি আল ফয়সাল এর পক্ষে যুক্তি সাজালেন। ইরানের সঙ্গে যুদ্ধে না গিয়ে মোহাম্মদ বিন সালমান আসলে ইসরায়েলের ফাঁদ এড়িয়েছে। তার দাবি, যুদ্ধে জড়ালে ইসরায়েল একমাত্র শক্তি হিসেবে দাঁড়িয়ে যেত। ইরানের ক্ষমতার প্রতি এই নমনীয়তার পাশাপাশি ইসরায়েলের প্রতি সৌদি আরবের মনোভাব ক্রমে কঠোর হচ্ছে। সোমালিল্যান্ডে ইসরায়েল একজন অনাবাসিক রাষ্ট্রদূত নিযুক্ত করল। কূটনীতির ভাষায় এটা তুচ্ছ ঘটনা। রিয়াদ 13টি আরব ও ইসলামী দেশকে নিয়ে যৌথ নিন্দা জানালো। 2015 থেকে শুরু করে বছরের পর বছর সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছিল। 7 অক্টোবরের পরেও সৌদি কর্তারা বলছিলেন গাজা যুদ্ধ থামলেই স্বাভাবিকীকরণ হবে। কিন্তু 2025 সালের গ্রীষ্মে বদলে গেল দৃশ্যপট। সরকার নিয়ন্ত্রিত মিডিয়া সুর বদলালো। এখন দাবি হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হলে কোনো কথাই নেই। যে দাবি রাজনৈতিকভাবে অসম্ভব, সেটাকে শর্ত বানানো মানে আলোচনার দরজাই বন্ধ করে দেয়া। 2026 সালের প্রথম প্রান্তিকে সৌদি বাজেট ঘাটতি রেকর্ড $34 বিলিয়ন। ভিশন 2030 অনেকটাই কাগজে স্বপ্ন হয়ে পড়েছে। তেল নির্ভর অর্থনীতি থেকে বের হওয়ার পথ মিলছে না। কিন্তু ইরান এই পুরো সমীকরণে লাভবান। শত্রু যদি নিজেই বিভ্রান্ত হয়, নিজেই দ্বিধায় পড়ে, নিজেই সুযোগ ছেড়ে দেয়, তাহলে যুদ্ধ না করেও জেতা যায়। সৌদি আরবের এই দোদুল্যমান নীতি তেহরানের জন্য সোনায় সোহাগা। একদিকে হামলা করো, অন্যদিকে ফোন করো। রিয়াদ দুটোতেই সাড়া দেয়। সৌদি আরবের নেতৃত্ব এখন এমন বন্ধুর মুখোমুখি হতে ভয় পাচ্ছে ইরানের, ভয় পাচ্ছে নিজের দুর্বলতার আয়নার। আর সেই ভয়ের সুযোগ নিয়ে ইরান তার আঞ্চলিক দাপট পাকা করছে, একটি ক্ষেপণাস্ত্র না ছুড়ে, শুধু ফোনের ওপারে থেকে। সময়ে যেন গলা টিপে ধরেছে বিশ্ব রাজনীতির। আর সেই চাপের মাঝখানে দাঁড়িয়ে দাবার বোর্ডের রাজা হয়ে নিজের চালটা দিয়েছে ইরান। কিন্তু সেই চাল দেখে মুখ গোমরা করে বসে আছে আমেরিকা। তাদের চোখে এই প্রস্তাব শুধু ধোঁয়া, আগুন নয়। তেহরানের নতুন প্রস্তাব এসেছে, কিন্তু ওয়াশিংটনের কাছে তা যেন কোনো শক্ত সমাধান নয়, কোনো দৃঢ় অঙ্গীকার নয়। যুক্তরাষ্ট্র স্পষ্ট বলছে এতে নেই সংকটের মেরুদণ্ড ভাঙার মতো কিছু, নেই এমন কোনো প্রতিশ্রুতি যা যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে।
অন্যদিকে ইরান যেন ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন পাহাড়। চাপ আসছে, হুমকি আসছে, তবুও মাথা নত করছে না, বরং নিজের শর্তেই খেলতে চাইছে খেলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে এখনো চুক্তির স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নে বারবার ফাটল ধরাচ্ছে বাস্তবতা। ইরান তার পারমাণবিক কর্মসূচিতে বড় কোনো ছাড় দিতে নারাজ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের প্রতিশ্রুতি নেই মজুদ হস্তান্তরের স্পষ্ট ঘোষণা। ফলে ট্রাম্প এখন দাঁড়িয়ে আছেন দোলাচলে, কলম নাকি বোমা। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জরুরি বৈঠকের ডাক, সেটাই যেন আগুনে ঘি ঢালার মতো। কারণ এই বৈঠক শুধু আলোচনা নয়, যুদ্ধের ছায়াও বহন করছে। মার্কিন কর্মকর্তাদের কণ্ঠে শোনা যাচ্ছে কঠোর হুঁশিয়ারি, কথা না হলে বোমাই কথা বলবে। কিন্তু এখানেই গল্পে আসে মোড়। ইরান জানে যুদ্ধ মানেই শুধু ধ্বংস নয়, তা এক ধরনের মানসিক খেলা। তাই তারা প্রস্তাব দিয়েছে, কিন্তু পুরো দরজা খোলেনি। পারমাণবিক অস্ত্র না বানানোর আশ্বাস দিয়েছে, কিন্তু নিজের শক্তির মেরুদণ্ড ভাঙেনি। যেন বলছে, আমরা আলোচনায় আছি, কিন্তু মাথা নিচু করে নয়। এই কৌশলই ইরানকে আলাদা করে দেয়। তারা জানে কখন হাত বাড়াতে হয় আর কখন মুঠি শক্ত করতে হয়। এদিকে মাঠের বাইরে আরেক খেলা চলছে। ইসরায়েলে একের পর এক মার্কিন কার্গো বিমান নামছে। জার্মান ঘাঁটি থেকে উড়ে আসে এসব বিমানে রয়েছে যুদ্ধের সরঞ্জাম। বাইরে থেকে দেখলে মনে হয় নীরব প্রস্তুতি, কিন্তু ভেতরে ভেতরে যেন ঝড় জমছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে এটা শুধু সরঞ্জাম পরিবহন নয়, বরং সম্ভাব্য যুদ্ধের প্রাক্কাল। যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সরাসরি কিছু বলছে না, তবুও চোর পালালে বুদ্ধি বাড়ে পরিস্থিতি দেখে অনেকেই আঁচ করছে বড় কিছু ঘটতে পারে। তবে এই দাবার খেলায় ইরান যেন এক ধাপে গিয়ে, কারণ তারা শুধু প্রতিরক্ষা নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধেও পারদর্শী হয়ে উঠেছে। তারা জানে আমেরিকার সময় কম, রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক সমীকরণ সব মিলিয়ে ট্রাম্পই হয়তো বেশি চাপে। তেহরান তাই বারবার ইঙ্গিত দিচ্ছে সময় তাদের পক্ষে। তারা তাড়াহুড়ো করছে না, বরং ধীরে হিসেব কষে এগোচ্ছে, যেন এক অভিজ্ঞ খেলোয়াড় যে জানে কখন আঘাত করতে হয়। মার্কিন কর্মকর্তারা বলছেন ইরানের দ্রুত পাল্টা প্রস্তাব আসা মানেই তারা ভয় পাচ্ছে। কিন্তু এই ভয় কি সত্যি, নাকি সেটাও কৌশলের অংশ? কারণ ইতিহাস বলছে ইরান সহজে পিছু হটার দেশ নয়। চাপ যতই বাড়ুক, তারা শেষ মুহূর্ত পর্যন্ত নিজের অবস্থান ধরে রাখে। লোহা গরম থাকতেই আঘাত, এই নীতি তারা যেমন জানে, তেমনি জানে কখন ঠান্ডা মাথায় অপেক্ষা করতে হয়। যুদ্ধের আগুন নেভেনি, কেবল ছাই চাপা পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, তা যে কোনো মুহূর্তে আবার জ্বলে উঠতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিলেন, একদিন পরেই আবার জানালেন আলোচনা চলছে। কিন্তু এই টালমাটাল পরিস্থিতিতে তেহরান হাত গুটিয়ে বসে নেই। চিন্তন প্রতিষ্ঠান জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজি জানাচ্ছেন, এবারের যুদ্ধের ছক আগের বারের চেয়ে একেবারে আলাদা হবে। প্রথম দফায় ইরান ধীরে ধীরে গুটি সাজিয়েছিল, মাসের পর মাস ধরে টিকে থাকার কথা মাথায় রেখে ক্ষেপণাস্ত্রের মজুদ বাঁচিয়ে রেখেছিল। কিন্তু এবার ইরান মনে করছে লড়াই হবে স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র। তাই সব শক্তি এক ঝটকায় ঢেলে দেওয়ার পরিকল্পনা। হামিদ রেজা বলছেন, নতুন করে যে কোনো লড়াই শুরু হলে ইরান প্রতিদিন কয়েক ডজন থেকে কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, শত্রুর হিসাব নিকাশ পুরোপুরি উল্টে দিতে। ইরানের সবচেয়ে মারাত্মক অস্ত্র বন্দুক নয়, তেল। উপসাগরীয় অঞ্চলের তেল ক্ষেত্র, শোধনাগার ও বন্দরগুলো এই তিনটি শিয়ায় আঘাত করলেই বিশ্ব অর্থনীতির শরীর থেকে রক্ত ঝরতে শুরু করবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এই প্রতিবেশীদের চাপে রেখেছে তেহরান। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক ব্যাপক হলে এই দেশগুলো আর দর্শকের আসনে বসে থাকতে পারবে না, তারাও যুদ্ধে জড়িয়ে যাবে। আর সেটাই ইরানের চাল। উপসাগরীয় নেতারা এই আগুনে পড়তে চান না বলেই এতদিন সংঘাত এড়িয়ে চলছেন। তাদের এই ভয়টুকুই এখন ইরানের হাতে সবচেয়ে বড় তাস। দুই সমুদ্রে দুই ফ্রন্ট। সমুদ্রপথ থেকে দুনিয়াকে দুই ভাগ করে দেওয়ার ক্ষমতা ইরানের আছে। একদিকে হরমুজ প্রণালী, পারস্য উপসাগরের মুখ, অন্যদিকে বাব আল মানদেব, লোহিত সাগরের গলা। এই দুটো সমুদ্রপথ বন্ধ হয়ে গেলে বিশ্বের জ্বালানি ও বাণিজ্যিক জাহাজ চলাচলে যে বিপর্যয় নামবে তা সামলানো ট্রাম্পের পক্ষে কঠিন হয়ে যাবে। ইয়েমেনের হুথিরা বাব আল মানদেবের ঠিক পাশেই থাকে। ইরান সমর্থিত এই গোষ্ঠী নতুন যুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার দিয়ে রেখেছে। তবে প্রথম দফার লড়াইয়ে তারা সতর্কতার সঙ্গে পা ফেলেছিল, কারণ তাদের অস্ত্রের মজুদ শেষের দিকে। তারপরও যুক্তরাষ্ট্র যদি একসঙ্গে দুটো সামুদ্রিক ফ্রন্টে মোকাবিলার চাপে পড়ে, তবে কৌশলগত সুবিধা ইরানের দিকে হেলে পড়বে। আমিরাতকে উটের যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি। ইরানের সরকার ঘনিষ্ঠ বিশ্লেষক মেহেদি খারাতিয়ান এক পডকাস্টে বলে দিয়েছেন, আমাদের অবশ্যই আমিরাতকে উটে চড়ার যুগে ফিরিয়ে নিয়ে যেতে হবে। প্রয়োজন হলে আবুধাবি দখল করব। কথাটা শুনতে অতিরঞ্জিত মনে হলেও আরব গালফ স্টেট ইনস্টিটিউটের বিশেষজ্ঞ আলী আল ফোনে সতর্ক করছেন, এই বক্তব্য ইরানের রিভলিউশনারি গার্ড বাহিনীর শীর্ষ নেতাদের চিন্তার প্রতিফলন। কারণ হলো, মার্কিন ইসরায়েলে হামলার সময় আমিরাত ও সৌদি আরব নাকি গোপনে ইরানের বিরুদ্ধে সাহায্য করেছে। এই বিশ্বাস এখন তেহরানের অন্দরে শিকড় গেড়েছে। তাই
উপসাগরীয় প্রতিবেশীরা এবার শুধু যুদ্ধের দর্শক নয়, সরাসরি লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে আছে। বিশ্বের তেলের শিরা কেটে দেওয়ার ক্ষমতা যার হাতে, সে দেশ সহজে হার মানে না। ইরান ঠিক এই বার্তাটাই এখন পৌঁছে দিতে চাইছে ওয়াশিংটনে। শুরুটা যেন দাবার বোর্ডে, ঘুঁটি সাজানো আছে, সৈন্যরা প্রস্তুত, কিন্তু খেলার আসল চালটা যার হাতে, সে এখনো চুপচাপ বসে আছে। আর সেই খেলোয়াড় চীন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি বলে পরিচিত যুক্তরাষ্ট্র আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে 3 লাখ ড্রোন বানানোর স্বপ্ন আটকে আছে অন্যের দরজায় কড়া নাড়ার মধ্যে। কেন? কারণ যুদ্ধের নতুন যুগে বন্দুক নয়, ট্যাঙ্ক নয়, ড্রোনই এখন রাজা। আর সেই রাজাকে চালানোর চাবিটা লুকিয়ে আছে খুব ছোট একটা জিনিসে, চুম্বকে। কিন্তু এই চুম্বক কোনো সাধারণ চুম্বক না। এটা তৈরি হয় বিরল খনিজ দিয়ে, নিউডিমিয়াম, ডিসপ্রোসিয়াম, টার্বিয়াম। নামগুলো শুনতে যতটা জটিল, বাস্তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া ড্রোন উঠবে না, মোটর ঘুরবে না, টার্গেট লক হবে না, অর্থাৎ যুদ্ধই থেমে যাবে। এখন আসল প্রশ্ন, এই খনিজগুলো কোথায়? উত্তরটা খুব সহজ, আবারও ভয়ঙ্কর, চীনে। বিশ্বের প্রায় 98% শক্তিশালী চুম্বক তৈরি হয় চীনে। মানে যুক্তরাষ্ট্র যতই বিলিয়ন ডলার ঢালুক, যতই প্রযুক্তিতে এগিয়ে থাকুক, শেষ পর্যন্ত এসে তাকে তাকাতে হচ্ছে বেইজিং এর দিকে। এটা যেন এমন এক খেলা যেখানে বন্দুক তোমার, কিন্তু গুলি অন্যের হাতে। পেন্টাগন ইতিমধ্যে 30,000 ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন অর্ডার করেছে। টার্গেট 2028 সালের মধ্যে 3 লাখ ড্রোন। সংখ্যাটা শুনতে বিশাল, কিন্তু ভেতরের গল্পটা আরো বড়। এই ড্রোনগুলোর প্রতিটিতে যে চুম্বক লাগবে তার সাপ্লাই চেইন প্রায় পুরোটা নিয়ন্ত্রণ করছে চীন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির এক বিশাল অংশ দাঁড়িয়ে আছে চীনের খনির উপর। আর এই বাস্তবতা সবচেয়ে পরিষ্কারভাবে দেখা গেছে ইউক্রেন যুদ্ধের ময়দানে। 2024 সালে ইউক্রেন 1 বছরে 12 লাখ ড্রোন তৈরি করেছে, কিন্তু এর প্রায় প্রতিটিতেই ব্যবহার হয়েছে চীনের সরবরাহকৃত চুম্বক। মানে যুদ্ধটা ইউক্রেনে, কিন্তু ছায়া পড়ে আছে চীনের কারখানায়। এই শিক্ষা ওয়াশিংটন খুব ভালোভাবেই নিয়েছে। তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করেছেন এক্সিকিউটিভ অর্ডারে, আনলিশিং আমেরিকান ড্রোন ডমিনেন্স। লক্ষ্য একটাই, ড্রোনে আধিপত্য। কিন্তু সমস্যা হলো, আধিপত্য চাইলেই হয় না। যার হাতে কাঁচামাল, শেষ হাসিটা তারই। যুক্তরাষ্ট্র চেষ্টা করছে এই নির্ভরতা কমাতে। এমপি ম্যাটেরিয়ালসে বিনিয়োগ করছে, রিয়ালওয়েসের মতো প্রতিষ্ঠান গড়ে উঠছে। তারা দাবি করছে চীনের বাইরে সম্পূর্ণ সরবরাহ ব্যবস্থা তৈরি করবে। কিন্তু এখানে এসে খেলা বদলে যায়, কারণ খনি খনন করা কোনো ভিডিও গেম না। যুক্তরাষ্ট্রে একটি খনি চালু করতে সময় লাগে 7 থেকে 10 বছর, আর পুরোপুরি উৎপাদনে যেতে লাগে প্রায় 29 বছর। যেখানে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে, সেখানে কাঁচামাল আসবে 3 দশক পরে। এটা যেন যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু অস্ত্র তৈরির কারখানা এখনো নকশা পর্যায়ে। আর এখানেই চীন এগিয়ে। চীন শুধু খনিজ উত্তোলন করে না, প্রসেসিং, রিফাইনিং, ম্যাগনেট তৈরি, পুরো চিন্তাই তাদের হাতে। এটা শুধু শক্তি না, এটা নিয়ন্ত্রণ, একটা অদৃশ্য সুতো যেটা দিয়ে তারা টানতে পারে বৈশ্বিক সামরিক ভারসাম্য। যুক্তরাষ্ট্রের হিসাব বলছে 1900 অস্ত্র ব্যবস্থার প্রায় 80,000 উপাদানে চীনের তৈরি বিরল খনিজ ব্যবহার করা হয়। মানে শুধু ড্রোন না, জেট ইঞ্জিন, মিসাইল, রাডার, সবকিছুতেই চীনের ছোঁয়া। এখন প্রশ্ন উঠছে, চীন যদি একদিন এই সরবরাহ বন্ধ করে দেয়? যুদ্ধের আকাশে হঠাৎই যেন বজ্রপাত, শব্দহীন বিস্ফোরণের মতো এক সত্য, যা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, কিন্তু প্রভাব তার বিস্ফোরক। ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র হারিয়েছে অন্তত 42টি সামরিক বিমান। সংখ্যা নয়, এ যেন এক প্রতীক শক্তির ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে তার নির্মম সত্য। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদন যেন সেই লুকোনো গল্পের দরজা খুলে দিয়েছে। বোমারু বিমান, নজরদারি প্ল্যাটফর্ম, ড্রোন, জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার, যুদ্ধের প্রতিটি স্তম্ভে আঘাত লেগেছে। আকাশের আধিপত্য, যা এতদিন ছিল যুক্তরাষ্ট্রের একচ্ছত্র সম্পদ, সেখানে ইরান যেন লিখে দিচ্ছে নতুন সমীকরণ। ঘটনার সূত্রপাত 28 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে শুরু করে ইরানে সামরিক অভিযান। নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। নামের মধ্যেই ছিল গর্জন, ছিল আধিপত্যের ঘোষণা। কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে গর্জনের চেয়ে বেশি শোনা গেছে প্রতিরোধের শব্দ, ইরানের প্রতিরোধ। 40 দিনের মাথায় 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় আসে সাময়িক যুদ্ধবিরতি। কিন্তু ততদিনে যুদ্ধের খতিয়ান তৈরি হয়ে গেছে। সেই খতিয়ানে যুক্তরাষ্ট্রের ক্ষতির অঙ্ক শুধু সংখ্যা নয়, এ এক কৌশলগত ধাক্কা। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত বিমানের তালিকায় রয়েছে 4টি F-15E স্ট্রাইক ইগল, একটি F-35A লাইটনিং 2, একটি A-10 থান্ডারবোল্ট 2। আকাশে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত 7টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কারও রক্ষা পায়নি। এমনকি আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতীক E-3 সেন্ট্রি বিমানও ধ্বংস হয়েছে।
আর ড্রোন যুদ্ধ, সেখানে তো ইরান যেন দাবার বোর্ড উল্টে দিয়েছে। 24টি MQ-9 রিপার এবং একটি MQ-4C টাইট্রন। এই অত্যাধুনিক নজরদারি ড্রোনগুলো হারানো মানে যুক্তরাষ্ট্রের চোখ অন্ধ হয়ে যাওয়া, অন্তত আংশিকভাবে। এই তালিকা শুধু ক্ষয়ক্ষতির বিবরণ নয়, এটি এক যুদ্ধের ভাষ্য যেখানে প্রযুক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে কৌশল, দৃঢ়তা এবং প্রস্তুতি। পেন্টাগন নিজেই স্বীকার করেছে এই অভিযানের ব্যয় ইতিমধ্যে $29 বিলিয়ন ছুঁয়েছে। কিন্তু টাকার অঙ্ক কি সব বলে? না, আসল গল্পটা লুকিয়ে আছে সেই স্বীকারোক্তিতে, যেখানে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপনের খরচ হিসাব করতেই ব্যয় বেড়ে গেছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যা ঘটেছে তা শুধু সাময়িক ক্ষতি নয়, এটি দীর্ঘমেয়াদী চাপ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যখন এই প্রতিবেদন শেয়ার করেন, তার ভাষা ছিল আত্মবিশ্বাসে ভরা, প্রায় কবিতার মতো দৃঢ়। তিনি বলেন, যুদ্ধ থেকে ইরান শিখেছে, অভিজ্ঞতা অর্জন করেছে, আর সেই অভিজ্ঞতাই ভবিষ্যতের অস্ত্র। তার সতর্কবার্তা ছিল স্পষ্ট, যদি আবার আক্রমণ আসে তাহলে ইরান প্রস্তুত। শুধু প্রস্তুত নয়, আরো ভয়ঙ্কর চমক নিয়ে অপেক্ষা করছে। এতদিন যে F-35কে বলা হতো আকাশের অদৃশ্য সম্রাট, সেই বিমান ভূপাতিত হওয়ার দাবি এখন আর গুজব নয়, এটি আলোচনার কেন্দ্রে। যদি সত্যিই তা ঘটে থাকে তাহলে এটি শুধু একটি বিমান হারানো নয়, এটি একটি মিথ ভাঙার মুহূর্ত। ইরান যেন সেই যোদ্ধা যে প্রতিপক্ষের ঢাল ভেঙে দিয়ে বলে, আমি এখানে আছি, প্রস্তুত। এই যুদ্ধের প্রতিটি দৃশ্য যেন এক একটি ইঙ্গিত। রানওয়েতে ধ্বংস হওয়া E-3 সেন্ট্রি, মরুভূমিতে পড়ে থাকা F-15E ধ্বংসাবশেষ, এসব শুধু ছবি নয়, এগুলো বার্তা যে প্রযুক্তি যত উন্নতই হোক, প্রতিরোধ যদি অটুট হয় তাহলে শক্তির ভারসাম্য বদলাতেই পারে। ধ্বংসের ধোঁয়া এখনো কাটেনি, অথচ কারখানায় আবার আলো জ্বলছে। মিসাইলের গর্জন থামতে না থামতেই ওয়েল্ডিং এর ফুলকি উঠছে ইরানের অস্ত্র কারখানায়। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ভেবেছিল এবার চিৎ করে দেওয়া গেছে, কিন্তু হিসাব মেলেনি। মার্কিন গোয়েন্দাদের নিজেদের রিপোর্টই বলছে তেহরান ঘুরে দাঁড়াচ্ছে এবং প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত। গত 28 ফেব্রুয়ারি শুরু হয় সংঘাত। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি ইরানের মিসাইল ঘাঁটি, লঞ্চার আর অস্ত্র কারখানার ওপর ঝাঁপিয়ে পড়ে। দাবি করা হয়েছিল ইরানের 90% সমরাস্ত্র উৎপাদন কেন্দ্র মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে দৃঢ় কণ্ঠে বললেন, পুনর্গঠন করতে ইরানের বহু বছর লেগে যাবে। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেই দাবির বেলুন চুপসে গেছে। গোয়েন্দারা যা দেখছেন, 8 এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যা দেখছে তাতে তাদের নিজেদেরই চোখ কপালে ওঠার দশা। একাধিক গোয়েন্দা সূত্র CNN-কে নিশ্চিত করেছে, ইরান কেবল ক্ষত সারাচ্ছে না, সক্রিয়ভাবে নতুন ড্রোন উৎপাদনও শুরু করে দিয়েছে। একটি মার্কিন প্রশাসনের কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, আগামী 6 মাসের মধ্যে ইরান তার ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি ফিরে পাবে। শুধু তাই নয়, যেসব মিসাইল লঞ্চার মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল সেগুলো এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এপ্রিলে যেখানে বলা হচ্ছিল ইরানের প্রায় অর্ধেক লঞ্চার অক্ষত আছে, সাম্প্রতিক হিসাবে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 2/3। কুপারের দাবি আর গোয়েন্দা রিপোর্টের মধ্যে ফারাকটা এতটাই বিস্তর যে দুটি আলাদা সূত্র সরাসরি জানিয়ে দিয়েছে দুটোর মধ্যে কোনো মিল নেই। গোয়েন্দাদের কাছের একটি সূত্রের কথায় এই ক্ষতি ইরানকে বড়জোর কয়েক মাস পিছিয়ে দিতে পারে, বছর তো দূরের কথা। এত দ্রুত কিভাবে সম্ভব হলো? তেলে জলে মেশে না, কিন্তু রাশিয়া আর চীনের সঙ্গে ইরানের সম্পর্ক সেই নিয়মেরই ব্যতিক্রম। দ্রুত পুনর্গঠনের পেছনে এই দুই মিত্রের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। চীন যুদ্ধ চলাকালীন সময়েও ইরানকে মিসাইল তৈরির যন্ত্রাংশ সরবরাহ করে গেছে। মার্কিন নৌ অবরোধে সরবরাহ কিছুটা কমলেও থামেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও CBS নিউজে এই তথ্য স্বীকার করেছেন। চীন অবশ্য এই অভিযোগ নাকচ করে দিয়েছে, তবে যন্ত্রাংশের খালি বাক্সগুলো নিজের হয়েই কথা বলে। এর বাইরে আরেকটি বড় কারণ হলো, হামলা আসলে যতটা কার্যকর হয়েছে বলে দাবি করা হয়েছিল ততটা হয়নি। ইরানের প্রতিরক্ষা শিল্পের একটি অংশ শুরু থেকেই সম্পূর্ণ অক্ষত ছিল, অর্থাৎ শূন্য থেকে শুরু নয়, একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে ইরান পুনর্গঠন শুরু করতে পেরেছে। ড্রোন এখনকার আসল মাথা ব্যথা। যুদ্ধের আগে ইরানের হাজার হাজার ড্রোন ছিল, হামলার পরও তার অন্তত 50% অক্ষত থেকে গেছে। এখন সেখানে নতুন উৎপাদন যোগ হচ্ছে। এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কেন? কারণটা সহজ অঙ্কের। ইরানের একটি ড্রোনের দাম মাত্র $20,000। সেটা ঠেকাতেই যুক্তরাষ্ট্রকে খরচ করতে হয় $40 লাখ। একটি ড্রোন আর পাল্টা খরচ 200 গুণ। এই অসম অর্থনীতিতে ইরান টিকে থাকতে পারে অনেকক্ষণ। অন্যদিকে প্রতিপক্ষের কোষাগার খালি হয় তপ্তপুরে। মিসাইল সক্ষমতা এখনো পুরোপুরি পুনর্গঠিত না হলেও ড্রোন দিয়েই সেই ঘাটতি পুষিয়ে নিতে পারে তেহরান। ইসরায়েল থেকে শুরু করে উপসাগরীয় দেশগুলো সবাই এই ড্রোনের নাগালে।
আকাশে উঠছিল অত্যাধুনিক এক হত্যা যন্ত্র। পাইলট নেই, ভয় নেই, ক্লান্তি নেই। ঘন্টার পর ঘন্টা চক্কর দিতে পারে, হেলফায়ার মিসাইল ছুটতে পারে নিখুঁত নিশানায়। নাম তার MQ-9 রিপার, আমেরিকার আকাশ যুদ্ধের মুকুটমণি। এক একটির দাম প্রায় $3 কোটি। এই রিপারের মোট বহরের 1/5 এখন ধ্বংসস্তূপ। ইরান সেটা করে দেখিয়েছে। কিভাবে শুরু হলো এই যুদ্ধ? 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এরপর আর পেছনে ফেরার পথ ছিল না। পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যায়। ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরানের বিমান প্রতিরক্ষা সম্পূর্ণ বিধ্বস্ত। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। হিসাবটা কেমন ভয়ঙ্কর। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে এ পর্যন্ত আমেরিকা হারিয়েছে প্রায় 30টি রিপার ড্রোন। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস মাসের শুরুতে বলেছিল 24টির কথা। আসল সংখ্যা তার চেয়েও বেশি। আর্থিক হিসেবে এটি প্রায় $1 বিলিয়ন ক্ষতি। এই যুদ্ধে এ পর্যন্ত মার্কিন খরচ পৌঁছে গেছে $29 বিলিয়ন। কিছু ড্রোন আকাশে গুলি করে ভূপাতিত হয়েছে। কিছু পারস্য উপসাগরীয় ঘাঁটিগুলোতে মিসাইল হামলার মুখে মাটিতেই পুড়ে ছাই হয়ে গেছে। দুটো পথেই শেষ পরিণতি একই, ধ্বংস। ইরানের হাতিয়ার আসলে কি? এখানে এই গল্পটা আরো চমকপ্রদ হয়ে ওঠে। ইরান একা লড়ছে না, নিজস্ব প্রযুক্তির পাশাপাশি তারা ব্যবহার করছে রুশ ও চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক মারাত্মক মিশ্রণ। 2025 সালের জুনে যুদ্ধ শুরু হওয়ার পরপরই চীন ইরানকে সরবরাহ করেছে অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি। আর রাশিয়া দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তির আওতায় মার্কিন যুদ্ধ জাহাজ ও সেনা দলের স্যাটেলাইট চিত্র পাঠিয়ে দিচ্ছে তেহরানে। এটা শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটা তথ্যের যুদ্ধ। নিউ ইয়র্ক টাইমস একটি ভয়ানক তথ্য ফাঁস করেছে। ইরানি সামরিক কমান্ডাররা সম্ভবত ওই অঞ্চলে মার্কিন যুদ্ধ বিমানের নিয়মিত ওড়ার পথ বা ফ্লাইট প্যাটার্ন নিখুঁতভাবে ম্যাপ করে ফেলেছেন। কোন সময়ে কোন এলাকায় উড়বে, কোন উচ্চতায় যাবে, সব হিসাব তাদের হাতের মুঠোয়। এই জ্ঞান থাকলে মিসাইল ছুটতে আর বেশি বুদ্ধি লাগে না। রিপার ড্রোন হারানোই শেষ কথা নয়। গত এপ্রিলে যুদ্ধবিরতির মাত্র কয়েকদিন আগে ইরান একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আমেরিকার সবচেয়ে সক্ষম যুদ্ধ বিমানগুলোর একটি। এই ঘটনা ওয়াশিংটনকে চরম নাটকীয় পরিস্থিতির মুখে ফেলে দেয়। এটা সংবাদ মাধ্যমের ভাষা। বাস্তবে বলতে গেলে ট্রাম্প প্রশাসন কার্যত হতভম্ব হয়ে যায়। এর কিছুদিন পরেই ভঙ্গুর যুদ্ধবিরতি হয়। সেটা এখনো টিকে আছে। কতদিন থাকবে কেউ জানে না। তাহলে কি ইরান জিতছে? সেটা বলা কঠিন, কিন্তু এটা স্পষ্ট যে দুর্বল ইরান ধারণাটি এই যুদ্ধে চূর্ণ হয়ে গেছে। রিপার ড্রোনগুলো ছিল আমেরিকার অহংকারের প্রতীক। মানুষ ছাড়া যুদ্ধ করার ক্ষমতা, বিপদ ছাড়া আধিপত্য। ইরান সেই অহংকারের 1/5 ছায়ে পরিণত করেছে। তারা প্রমাণ করেছে যে রাশিয়া চীনের ছায়ে বেড়ে ওঠা একটি আঞ্চলিক শক্তি। সঠিক কৌশল ও সঠিক মিত্র থাকলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকেও বেকায়দায় ফেলতে পারে। ট্রাম্প যদি পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করতে চান, মার্কিন কর্মকর্তারাই এখন সতর্ক করছেন। ঝুঁকি এখন অনেক বেশি, কারণ ইরান এখন জানে কোথায়, কখন, কিভাবে আঘাত করতে হয়। কয়েকশো ডলারের একটি ছোট ড্রোন আর কোটি কোটি ডলারের তৈরি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কে জিতবে? আজ আমরা কথা বলবো হিজবুল্লাহর সেই মারাত্মক ড্রোন কৌশল নিয়ে, যা কিনা ইসরায়েলের বহু বিলিয়ন ডলারের আয়রন ডোমকে নাস্তানাবুদ করে দিচ্ছে। আয়রন ডোম ইসরায়েলের আকাশের পাহারাদার। রকেট আসছে, আয়রন ডোম গুলি করে নামিয়ে দেয়। শুনতে যত সহজ, বানাতে তত দামি। এই পুরো সিস্টেমে বিনিয়োগ হয়েছে কোটি কোটি মার্কিন ডলার। প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম $50,000 থেকে $1 লাখ পর্যন্ত। এতদিন ধরে এই ঢাল ছিল ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা। কিন্তু হিজবুল্লাহ একটা নতুন প্রশ্ন তুলে দিয়েছে। কোটি টাকার ঢাল কি শত টাকার তীর ঠেকাতে পারে? FPV ড্রোন, এই অস্ত্র কি? FPV মানে ফার্স্ট পারসন ভিউ, মানে চালক গ্যাজেট পরে বসে থাকেন আর ড্রোনের চোখ দিয়ে দেখতে পান সরাসরি। এটাকে চালানো অনেকটা ভিডিও গেমের মতো, কিন্তু ফলাফল গেমের নয়, বাস্তব। হিজবুল্লাহ এখন যে ড্রোন ব্যবহার করছে সেগুলো আরো এক ধাপ উপরে, ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোন উঠতে উঠতে পেছনে একটি চিকন কাচের সুতো ছেড়ে যায়। সেই সুতো দিয়েই নিয়ন্ত্রণ হয়। এখানে আয়রন ডোমের বিপদ। ইলেকট্রনিক জ্যামার দিয়ে রেডিও সিগন্যাল কেটে দেওয়া যায়, কিন্তু কাচের সুতো কাটবে কিভাবে? সম্প্রতি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন সরাসরি ইসরায়েলি আয়রন ডোম ব্যাটারিতে আছড়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি হামলা নয়, এটি একটি বার্তা। বার্তা হলো তোমার সবচেয়ে দামি ঢালটাই এখন লক্ষ্যবস্তু। মার্চ থেকে হিজবুল্লাহ এই ড্রোন ব্যবহার বহুগুণ বাড়িয়েছে। ইসরায়েলি মিডিয়া নিজেই স্বীকার করছে সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে।
ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি অ্যাকশন ভিশনের ম্যানেজিং ডিরেক্টর নেরি জিন বলেছেন একটি চমকে দেওয়ার মতো কথা। তিনি বলেন, 10 কোটি টাকার ট্যাঙ্ক হঠাৎ হার মেনে যায় মাত্র $400 একটি FPV ড্রোনের কাছে। এই কথাটা মনে রাখবে, এটা শত্রুপক্ষ বলেনি, ইসরায়েলের নিজেরই একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন। এর মানে দাঁড়াচ্ছে আধুনিক যুদ্ধে সবচেয়ে দামি অস্ত্রই সবচেয়ে কার্যকর। এই সমীকরণটা ভেঙে পড়ছে। এই ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার প্রথম দেখা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। দুই পক্ষই জাল, গুলি, ইলেকট্রনিক ডিফেন্স দিয়ে এটা থামানোর চেষ্টা করেছে, পারেনি। হিজবুল্লাহ সেই যুদ্ধের প্রতিটি পাঠ মুখস্থ করেছে। তাই ইউক্রেনের রাষ্ট্রদূত পর্যন্ত বলেছেন ইসরায়েল ইউক্রেনের কাছ থেকে ড্রোন যুদ্ধের শিক্ষা নেয়নি, আর সেটাই এখন তার কাল হয়েছে। হিজবুল্লাহ শুধু অস্ত্র কিনেনি, সে যুদ্ধের নতুন ব্যাকরণ শিখেছে। পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে একটি বিশেষ ড্রোন প্রতিরোধ প্রকল্প গঠনের নির্দেশ দিয়েছেন, তবে সঙ্গে স্বীকার করেছেন সমাধান পেতে অনেক সময় লাগবে। ইসরায়েল এখন AI চালিত ডিটেকশন, লেজার অস্ত্র, মাইক্রোওয়েভ ডিফেন্স নিয়ে ভাবছে, কিন্তু সেগুলো কবে আসবে কেউ জানে না।